অবশেষে সন্দীপ ঘোষের মোবাইল থেকে চাঞ্চল্যকর কিছু তথ্য উঠে এসেছে পুলিশ এই সিবিআইয়ের কাছে। কিছু কল রেকর্ড যেগুলো সিবিআইয়ের হাতে উঠে এসেছে, যার মধ্যে একটা হচ্ছে মেয়েটা বড্ড বাড়াবাড়ি করছে। তো চলো ভিডিওটা শুরু করি। সমস্ত তথ্য আজকে তোমাদের ভিডিওতে দেবো, তাই সঙ্গে থাকো, পাশে থেকো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আবার তোমাদের সঙ্গে নিয়ে একটা নতুন ভিডিও শুরু করতে চললাম। তোমাদের সবাইকে আমার প্রণাম। তো তোমাদেরকে গতকালকে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে এই যে তিলোত্তমা, এই আরজি কলের যে সমস্ত মেডিসিন এর কোয়ালিটি এবং নকল মেডিসিন দিয়ে রোগীকে যেগুলো দেওয়া হচ্ছিল এবং তাতে তার যে রোগ সেগুলো সারছিল না, এবং তাতে কিন্তু ডক্টরদের রেপুটেশনটা খারাপ হচ্ছিল। আর তার জন্যই কিন্তু এই তিলোত্তমা স্বয়ং নিজে কিন্তু গেছিল সন্দীপ ঘোষের কাছে অভিযোগ করতে যে এই হসপিটালে যে সমস্ত ওষুধ দেওয়া হচ্ছে রোগীদের, সেগুলোতে সেসব সমস্ত রোগীদের কিন্তু শরীর ঠিক হচ্ছে না। তাতে এই হসপিটালের রেপুটেশনও খারাপ হবে, সাথে সাথে ডক্টরদেরও। তার জন্য আপনি কিছু ব্যবস্থা নিন। কিন্তু তখনও পর্যন্ত তিলোত্তমা বুঝতে পারেনি যে এই পুরো কাণ্ডারির মধ্যে এই স্বয়ং সন্দীপ ঘোষই নিযুক্ত। কিন্তু তার তো এই কথা শোনা হয়নি, বরং তাকে ছেড় দিয়ে সেই রুম থেকে বার করে দেওয়া হয়েছে। তাকে বলা হয়েছে এইসব বিষয়ে নাক গলিও না, যদি পাশ করতে চাও তাহলে এইসব বিষয় নিয়ে মাথা ঘামিও না, এবং এই কথা বলে কিন্তু তাকে ওই রুম থেকে বের করে দেওয়া হয়েছিল। এরপরে যখন নাকি তিলোত্তমা জানতে পারে যে শুধুমাত্র ওষুধে নয়, এই ইঞ্জেকশনের সিরিঞ্জ এবং এই যে স্যালাইনের পাউচ সেগুলোকে রিইউজ করা হচ্ছে, তখন সে দেখে যে এটা তো একটা দুর্নীতি চলছে এই হসপিটালে, যেখানে নতুন সিরিঞ্জ এবং নতুন এই কি বলবো ওটাকে স্যালাইনের যে সমস্ত বোতলগুলো আসে সেগুলোর পুরোপুরি টাকা কি বলবো খাচ্ছে বা পকেটে যাচ্ছে এই সন্দীপ ঘোষের, এবং পুরনো রিইউজ জিনিসগুলো আসছে এই আরজি কলে। যেখানে 2022 সালে সিবিআই কিন্তু একটা রিপোর্ট যেটা তাদের হাতে এসেছিল, সেখানে দেখা গেছিল যে এনআরআইতে 1.5 লাখ বায়োমেডিক্যাল বজ্র পদার্থ পাওয়া গেছে। সেখানে আরজি কলে পাওয়া গেছে মোটে 50,000 পাওয়া গেছে বজ্র পদার্থ আরজি কল থেকে, কিন্তু এই এনআরআই থেকে পাওয়া গেছে 1.5 লাখ। তার মানে বুঝতে পারছো যে এই যে আরজি করে এই যে পুনরো যেসব পুরনো জিনিসগুলো সেগুলোকে রিইউজ করে আবার রোগীদের শরীরে কিন্তু পুশ করা হচ্ছে। এবং তিলোত্তমা যখন দেখে যে এগুলো কাদের মধ্যে ব্যবহার করা হচ্ছে, তখন সে দেখে যে সেই আরজি কর হসপিটালের রোগীদের ওপরই সেগুলোকে ব্যবহার করা হচ্ছে, এবং কিছু রিইউজ জিনিস সেগুলো বাংলাদেশে পাচার করা হচ্ছে। শুধু তাই নয়, এই হসপিটালে যেগুলো মেডিকেল ইকুইপমেন্ট, যেগুলো নতুন ইকুইপমেন্ট, সেগুলো না এসে পুরনো যেগুলো সেকেন্ড হ্যান্ড সেই জিনিসগুলো এই হসপিটালে আসছে, এবং নতুন জিনিসগুলোর টাকা সমস্ত কিছু এই সন্দীপ ঘোষের পকেটে ঢুকছে। তখন সে বুঝতে পারে এইটা তো অনেকটা একটা অন্যায় করা হচ্ছে। তখন কিন্তু সে তার সহকর্মী বা তার যে বন্ধু বান্ধবরা ছিল সে হসপিটালে, তাদের কিন্তু বলা শুরু করেছে যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু ভালো হচ্ছে না, এবং তার সেখান থেকে কিছু বন্ধু বান্ধবীরা তাকে বলে যে থাক, কিছু বলিস না, কারণ উনি খুব প্রভাবশালী, ওনাকে বলে কোনো লাভ হবে না, তাতে আমাদেরই লস। কিন্তু তিলোত্তমা বলে না, এটা তো বেশি দূর থাকা যেতে পারে না, তাহলে তো আমাদের রেপুটেশন, আমরা এত কষ্ট করে ডক্টর হয়েছি, আমরা এত কষ্ট করে পড়াশোনা করছি, তাহলে আমাদের রেপুটেশন, আমাদের ভবিষ্যৎ কী? তাহলে তো আমরা তো বাজে হয়ে যাব। কারণ যে সমস্ত রুগীরা আসছে তারা তো নিজেদের ঠিকঠাক করে তারা চিকিৎসার জন্য, যারা আমাদের উপর ভরসা করে আসছে তারা তো ঠিকঠাক করে চিকিৎসাই পাচ্ছে না। তখন এই হসপিটালের আরও 2-3 জন, হ্যাঁ, যখন একের পর এক কানে যখন যায়, তখন ওই হসপিটালে আরও 2-3 জন কিন্তু প্রোটেস্ট করা শুরু করে। আর যেগুলো এই সন্দীপ ঘোষের কিছু চেলাচামুন্ডা পোষা থাকে তাদের কানে ওঠে, এবং তারা সন্দীপ ঘোষকে গিয়ে বলে, এবং যখন নাকি তখন বিভিন্নভাবে এই সন্দীপ ঘোষ তখন ভাবে যে এই সমস্ত কাজের কাণ্ডারি হচ্ছে তিলোত্তমা। তখন তিলোত্তমাকে কিন্তু বিগত 1 বছর ধরে তাকে বিভিন্নভাবে থ্রেট এবং ভয় দেখানো হচ্ছিল যে তাকে পাশ করানো হবে না, এবং সাথে সাথে তার কাছ থেকে 15 লাখ টাকা দাবি করা হয় যদি পাশ করতে চাও। আর সেখানেই হয়ে গেছে মেন গণ্ডগোল। তিলোত্তমা বলছে আমি পাশ করলে এমনি করব, আমি 15 লক্ষ টাকা দেব না।
এবার দেখছি এই কথাটাকে উচ্চ মহলে জানাতে হবে, অর্থাৎ স্বাস্থ্যকেন্দ্রে জানাতে হবে। আর সেখানেই হয়ে গেছে গড়ায় গণ্ডগোল। সেই সন্দীপ ঘোষের চেলা চামুন্ডারা আবার সন্দীপ ঘোষের কাছে যায় এবং তারা কিন্তু মানে সন্দীপ ঘোষকে জানায় যে এরকম কিন্তু তিলোত্তমা করা শুরু করেছে। তবে এইটা জানা নেই যে এই যে স্বাস্থ্য দপ্তরে যেই একটা অভিযোগ গেছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে, সেটা আদৌ তিলোত্তমা করেছিল কিনা। অবশ্যই জানা গেলে তোমাদেরকে সেটাও বলবো। এবার তোমাদেরকে জানিয়ে রাখি যে এই যে এরপরে কিন্তু এই সন্দীপ ঘোষ তার বিভিন্ন চারাচামুন্ডা এবং তার সাঙ্গপাঙ্গদের কিন্তু বিভিন্নভাবে ভয়েস রেকর্ডে কথা বলতে থাকে। আর যার মধ্যে একটা সিবিআই তোমাদেরকে ওই যে উত্তরবঙ্গ তোমাদের যেটা বলা হয়েছিল সেখান থেকেও কিছু বড় বড় ডাক্তারদের মাথা রয়েছে, তাদের সাথে কথোপকথনে উত্তরবঙ্গ লবির যে কথোপকথনেও কিন্তু কিছু ভয়েস রেকর্ড এই সিবিআই হাতে পড়েছে। যার মধ্যে একটা রেকর্ড, কারণ সিবিআই কিন্তু আমাদের থেকে অনেক ওপর দিক দিয়ে ওনারা চলেন, ওরা তো এত বোকা নয়। হ্যাঁ, আর ওনারা যা করছেন হ্যাঁ অনেক আগে থেকেই করছেন। তো সেখানে দাঁড়িয়ে একটা রেকর্ড যেখানে ফাঁস হয়েছে সেটা হচ্ছে মেয়েটা বড্ড বাড়াবাড়ি করছে, এবার কিছু একটা করা দরকার। মানে ভাবতে পারছো যে এইখানে কত বড় প্ল্যানিং প্লটিং চলছিল। আজকে তোমরা সবাই জানো যে এই সন্দীপ ঘোষের এই ল্যাপটপ, এই কি বলবো পেন ড্রাইভ এবং ফোন সহ 18টা ডিভাইস কিন্তু ক্লোনিং করা হয়েছে এবং সেখানে সেই 18টা ডিভাইস কিন্তু সুপ্রিম কোর্টে বন্ধ খামের মধ্যে কিন্তু জমা পড়েছে, যেখানে এই সুপ্রিম কোর্টের বিচারপতিরা দেখে যেটা ওনারা বলেছেন যে সিবিআই যেদিকে যাচ্ছে একদম সঠিক পথে যাচ্ছে এবং তারাও কিন্তু সিবিআইয়ের কাজকর্মের দিকে কিন্তু ওনারাও স্যাটিসফাইড, সেটা কিন্তু তোমরা দেখেইছো। কত বড় মানে এখানে একটা কি বলবো দুর্নীতি চলছিল এবং দুর্নীতির আখড়া হয়ে উঠেছিল এই আরজি কর হসপিটাল, যেখানে তিলোত্তমাকে জানে প্রাণে তার জানটা দিয়ে যেতে হলো। তো এবার বলবো যে এই নির্মল ঘোষ যে পানিহাটির বিধায়ক, ওনাকে গতকালকে তোমরা সবাই জানো যে সিজিওতে ডাকা হয়েছিল, সিবিআই তলব করেছিল এবং সেখানে যখন তাকে ডাকা হয় এবং সিবিআই যখন তাকে প্রশ্নবাদ করেন যে আপনি এই যে 9ই আগস্ট কিসের জন্য সেই হসপিটালে গেছিলেন, তখন উনি নর্মালি উত্তর দেন যে আমি যেহেতু ওই জায়গার একজন বিধায়ক, তো তাদের সেই থ্রুতেই আমি সেখানে গেছিলাম। ঠিক আছে, মেনে নেওয়া যায়। কিন্তু ওনাকে যখন প্রশ্ন করা হয় আপনি কি সন্দীপ ঘোষকে চেনেন, সেখানে উনি ডিনাই করে দেন। উনি বলে সন্দীপ ঘোষ সে কে, তাকে আমি চিনি না। কিন্তু এই সন্দীপ ঘোষ যে নাকি এরকম কাজ করেছে, ঘৃণ্যতর কাজ, তার যেন কঠোর থেকে কঠোর শাস্তি হয়, এমন কথাও এই বিধায়ক কিন্তু বলেছেন নির্মল ঘোষ। কিন্তু যেখানে মানে দেখা যাচ্ছে কিছু ভিডিও ফুটেজে যেটা সিবিআই হাতে চলে এসেছে যে এই যে 9ই আগস্ট এই নির্মল ঘোষ কিন্তু এই কি বলবো সন্দীপ ঘোষের চেম্বারে বসে সন্দীপ ঘোষের হাতে কথাবার্তা বলেছেন। সেখানে কিন্তু অনেক বড় একটা তথ্য বেরিয়ে আসে। এরপরে যখন সিবিআই তাকে জিজ্ঞাসা করে তাহলে আপনি কেন, আপনি তো ঠিক আছে মানলাম আপনার এই অঞ্চলের বিধায়ক, তার জন্য আপনি গেছিলেন, আপনার কর্তব্য আপনি গেছিলেন, কিন্তু আপনাকে শ্মশান পানিহাটি শ্মশানে কেন দেখা গেছিল, সেখানে আপনি কি করছিলেন? এরপর আপনার আর মানে প্রচেষ্টায় কিন্তু এই দেহটাকে তড়িঘড়ি করে পোড়ানো হয়েছে, কিসের জন্য আপনি সেখানে গেছিলেন? এবং তোমাদেরকে বলে রাখি এই যে আগের দিনও তোমাদেরকে বলেছি এই যে কাকু, উনি কিন্তু প্রাক্তন কাউন্সিলর। হ্যাঁ, তো উনি কিন্তু নিজেকে কাকু সম্বোধন করে কিন্তু এই যে তিলোত্তমার যে পোস্টমর্টমের ডক্টর, ওনার নাম হচ্ছে অপূর্ব বিশ্বাস, তো উনি ওনাকে যে বলেছেন যে তাড়াতাড়ি করে পোস্টমর্টম করো না রক্তবর্ণা বহিয়ে দেবো, সেখানে উনি এখন বলছেন যে হ্যাঁ আমি কাকু বলেই তো সম্বোধন করব, কারণ রক্তের সম্পর্ক না হলেও ও তো আমার মেয়ের বয়সী, তাই আমি কাকু বলেই সম্বোধন করছি। উনি আবার এরকম কথা বলছেন যে আজকে এই যে মেয়ে হারা মা বাবার তাদের মাথা ঠিক নেই, যেখানে এই তিলোত্তমার মা বাবা অন্য কথা বলছেন, যেখানে এই কাকু হ্যাঁ ইনি নির্মল ঘোষ যত সম্ভব এই সরি কি বলছি ওনার নাম হচ্ছে সঞ্জীব মুখার্জি, উনি যেখানে বলেছেন যে
উনি ওনার মেয়ের বয়সী কাকু সম্বোধন করেছেন, তার জন্য বলেছেন যে আমি এই কাজটা অত তাড়াতাড়ি পারো করে দাও, কিন্তু উনি কখনোই মানে বলেননি যে রক্তগঙ্গা বয়ে যাবে, এরকম কথা নাকি উনি বলেননি। যেখানে আমরা তিলোত্তমার মা বাবার মুখে শুনেছি যে এরকম কোনো কথাই, বা এই যে কাকু বা এরকম সেটা যে তিলোত্তমার মা বাবা জানে, সেরকম কোনো কথাই কিন্তু তিলোত্তমার মা বাবাকে বলা হয়নি। বা দুবার পোস্টমর্টমের কথা নাকি তিলোত্তমার মা বাবা বলেনি, এরকমও বক্তব্য পেশ করছেন এই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জি। যেখানে তিলোত্তমার মা বাবা বলছেন স্যার ঝুট। সেখানে দাঁড়িয়ে উনি বলছেন যে ওনাদের এখন মাথার ঠিক নেই, ওনারা কি বলতে কি বলেছেন, তো ওনারা যা বলছেন ওনারা মিথ্যে কথা বলছেন। একটা মা বাবা তারাও মিথ্যে কথা বলবে, তাদেরকেও মিথ্যাবাদী বানিয়ে দিচ্ছে। হ্যাঁ, কোন দেশে বা কোন রাজ্যে আমরা বাস করছি, তারাও নাকি মিথ্যে কথা বলবে। তোমাদেরকে গতকালকেই বলেছিলাম এই যে দুর্নীতি, এই যে আরজি করের দুর্নীতি, এর মধ্যে অনেক বড় বড় মাথারা কাজ করছে। কিছু তৃণমূলে মানুষ, কিছু এই সন্দীপ ঘোষের চেলাজামুন্ডা, এবং তার কিছু পোষ্য আছে তারা, যারা এখানে এই এই আরজি কলটাকে পুরোপুরি বশ করে রেখেছেন। এবং তোমরা, আমি গতকালকেও বলেছিলাম যে এমন একটা জায়গায় এই সমস্ত সিরিঞ্জ, এই সমস্ত মানে কী বলবো স্যালাইনের পাউচ, যেগুলোকে রিইউজ করার জন্য, যেগুলোকে ধুয়ে মুছে আবার আবার এই আরজি কর হসপিটালে নিয়ে আসা হতো, সেই জায়গাটা হচ্ছে বানতলা। বানতলায় কিন্তু এরকম কাজ একটা মানে ঝোপড়ি টাইপের জায়গা, সেখানে কত নোংরা, বস্তা বস্তা, সেখানে পুরনো সিরিঞ্জ, পুরনো তোমার পাউচ, এগুলো কিন্তু পড়ে রয়েছে। ভাবা যায় যে আজকে যেই রোগী আমাদেরকে, যেই রোগী মানে আমরা যারা ভাবি যে ডাক্তার আমাদের যে ভগবান, তারা আমাদেরকে মেরেও ফেলতে পারে, তাই নয় কি? এবং এই কথাটাও কিন্তু শোনা যাচ্ছে যে এই সন্দীপ ঘোষ আরজি করে মৃতদেহের সাথেও কিন্তু মানে নোংরামি করার একটা কাজের সাথেও কিন্তু যুক্ত আছে বলে জানা আছে। কারণ এই সন্দীপ ঘোষের মোবাইল থেকে কিন্তু কিন্তু পর্ন সাইডের কিছু ভিডিও পাওয়া গেছে, ভিডিও ফুটেজও কিন্তু সিবিআই হাতে উঠে এসেছে। কত মারাত্মক হতে পারে মানে সেটা ভেবেই আমরা আমাদের কল্পনার বাইরে। তার সাথে তোমাদেরকে বলে রাখি, তোমাদেরকে জানিয়ে রাখি, এই যে তোমাদেরকে গতকালকে বলেছিলাম যে এই যে তিলোত্তমার যে ময়নাতদন্তের চিকিৎসক এই অপূর্ব বিশ্বাস, যেই ময়নাতদন্ত করেছিল এই তিলোত্তমার, তার যে রিপোর্টটা সম্পূর্ণ, যেটা উনি নিজেও বলেছেন যে সম্পূর্ণ রিপোর্টটা এই সন্দীপ ঘোষে ঠিক করে দিয়েছিল কী কী রিপোর্ট হবে না হবে। উনি জানতেন যে এই রিপোর্টগুলো ভুল, তা সত্ত্বেও ওই প্রেশার বা চাপে পড়ে কিন্তু উনি সেই রিপোর্ট বানাতে বাধ্য হয়েছিলেন। সেই রিপোর্ট কিন্তু আবার এবার তোমরা জানো যে দিল্লিতে গেছিলো, এবং দিল্লিতে যাওয়ার পর কিন্তু সেটা CFSL এর তরফ থেকে কিন্তু সেই রিপোর্টটাও চলে এসেছে বন্ধুরা, সেই রিপোর্টও চলে এসেছে। তার সাথে বড় একটা খবর তোমাদেরকে জানাই যে গতকাল শিয়ালদা আদালতে এই সন্দীপ ঘোষকে তোলা হয়েছিল, এবং এই যে সিবিআই, তোমরা জানো কিছুদিন আগে শিয়ালদা আদালতে কিন্তু এই সন্দীপ ঘোষের নার্কো টেস্ট করার জন্য কিন্তু একটা মানে একটা নথিভুক্ত একটা অ্যাপ্লিকেশান জমা দেওয়া হয়। সেখানে এই শিয়ালদা আদালতের বিচারপতি উনি বলেছিলেন যে নার্কো টেস্ট বললেই তো হলো না, আমরা আগে শুনবো যে এই যে ধৃত এরা কি করতে চায় না করতে চায় না। তোমাদেরকে জানিয়ে রাখি, গতকাল এই শিয়ালদা আদালত থেকে কিন্তু সন্দীপ ঘোষের নার্কো টেস্ট এবং অভিজিৎ মণ্ডল, প্রাক্তন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ টেস্ট করার জন্য কিন্তু অনুমতি দিয়ে দেওয়া হয়েছে। তো এইবার কিন্তু যেটা 25শে সেপ্টেম্বর যেটা যারা এই সিবিআইরা যারা অ্যাপ্লিকেশন করেছিল সেটা কিন্তু মঞ্জুর হয়ে গেছে, এবং এরপরে কিন্তু সন্দীপ ঘোষের নার্কো টেস্ট করা হবে। এবং নার্কো টেস্ট বুঝতেই পারছো কতটা ভয়ঙ্কর হয়, এবং সেটা কিন্তু একদম বিধায়কের মানে আদালতের কিন্তু গ্রহণযোগ্য তার রিপোর্ট। কারণ পলিগ্রাফ টেস্টে কিন্তু নার্কো টেস্ট অনেকটাই ডিফারেন্স। পলিগ্রাফ টেস্টে শুধুমাত্র হার্টবিট, কথাবার্তার ধরন এগুলো কিন্তু দেখা যায়, কিন্তু নার্কো টেস্টে কিন্তু ইনজেকশনের মাধ্যমে কিন্তু নার্ভগুলোকে অবশ করে দেওয়া হয়, এবং তারা যে কথাগুলো বলে সেগুলো তারা কিন্তু বানিয়ে উঠতে পারে না, তাদের মেমোরিতে যেগুলো থাকে সেগুলো ডাইরেক্ট বেরিয়ে আসে। তো এরপরে ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য এই সন্দীপ ঘোষের মধ্য থেকে বেরিয়ে আসবে, সেটাই কিন্তু আমরা একটা আশায় রাখতে পারি। কারণ
মানে এই সন্দীপ ঘোষ যে নাকি সবার মাথা, এই সন্দীপ ঘোষের ওপরেও মাথা কাজ করছে, সন্দীপ ঘোষের ওপরে মাথাটা কাজ করলে তারা তো যদি ফেসে যায় তাহলে একদম মেন যে সমস্ত আরও উচ্চপদস্থ মানুষরা রয়েছে তারা পুরোপুরি ফেসে যাবে। এবং সিবিআইয়ের একটা কথা বলেছে যে এই যে সন্দীপ ঘোষের সাথে যাদের অ্যারেস্ট করা হয়েছিল তাদের কিন্তু মানে এই গ্রেপ্তার করে কিন্তু তাদেরকে কিন্তু জেলেই রাখা, তাদের হেফাজতেই রাখা হয়েছে। কারণ তাদের যদি বেল বা তাদের যদি ছেড়ে দেয় তাহলে কিন্তু সমস্ত এভিডেন্স তারা কিন্তু মুছে দেবে, আর সেটা কিন্তু সিবিআই হতে দিচ্ছে না। তার জন্য কিন্তু এই সন্দীপ ঘোষের সঙ্গে যারা যুক্ত আছে তাদের কিন্তু কাউকেই কিন্তু সিবিআই ছাড়ছে না, তোমাদেরকে এটাও জানিয়ে রাখি। তার সাথে তোমাদেরকে আর একটা নিউজ দিয়ে রাখি যে তোমরা সবাই জানো টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে এখন সিবিআইয়ের আন্ডারে, এবং সাব ইন্সপেক্টর চিন্ময় বিশ্বাস উনিও কিন্তু এখন সিবিআইয়ের র্যাডারে রয়েছে, যিনি নাকি এই তিলোত্তমার এই 9ই আগস্ট সেই স্পটে তিনিও ছিলেন এবং তিলোত্তমার পোস্টমর্টম করার আগের মুহূর্তে উনি কিন্তু প্রত্যক্ষদর্শী ছিলেন, তাই কিন্তু ওনাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওনার থেকে কী তথ্য পাওয়া যায় না পাওয়া যায় সমস্তটাই কিন্তু আমাদের কাছে পরবর্তীকালে উঠে আসবে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, এই সমস্ত তথ্যগুলো তোমাদের কাছে দেওয়ার ছিল। তো আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য নমস্কার।